জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। হাসিনার দুঃস্বপ্নই কাল হলো আওয়ামী লীগের। এরপর জানিয়ে দিব জানা গেল এতদিন কোথায় লুকিয়েছিলেন। গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে যাত্রাপালায় গান করা সেই মমতাজ, অবৈধ সরকার, ফ্যাসিবাদ স্বৈরশাসক শেখ হাসিনার আমলে সংসদ এবং অভিনয়ে সেরা, সংসদে বসে অভিনয়ের সেরা মমতাজ বেগম তিনি ছিলেন কোথায়, জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল। আরো জানিয়ে দিব রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে গাবতলীতে বিএনপির গণমিছিল। এবং জানিয়ে দিব গুলি করে 3 বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি। সর্বশেষ থাকছে নিবন্ধন নিয়ে জামায়াতের আপিল ও প্রতীক বরাদ্দ বিষয়ে আবেদন শুনানির জন্য কার্য তালিকায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। হাসিনার দুঃস্বপ্নই কাল হলো আওয়ামী লীগের। 24-এর গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার যেটুকু সম্ভাবনা ছিল তা শেখ হাসিনা নিজেই শেষ করে দিয়েছেন। তার চরম দাম্ভিকতা এবং প্রতিবিপ্লব ঘটানোর দুঃস্বপ্ন পুরো দলকে বিপদের দিকে ঠেলে দিয়েছে, যার ফলে ছাত্র জনতার দাবির মুখে শনিবার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এখন দলের নিবন্ধন বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। যুগান্তরকে এমনটি জানিয়েছেন কয়েকজন জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক। তারা বলেন, গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট জীবন নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেলেও দেশে রেখে যাওয়া দল এবং দলের নেতাকর্মীদের বাঁচাতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি শেখ হাসিনা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ সহ ক্ষমতায় থাকার 15.5 বছরের দুঃশাসন ও লুটপাটের জন্য তার উচিত ছিল জাতির কাছে ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়া, কিন্তু সেটি না করে উল্টো ভারতে বসে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য অব্যাহতভাবে দলের নেতাকর্মীদের উস্কানি দিয়েছেন। প্রতি বিপ্লব ঘটিয়ে দলের সবাইকে রাস্তায় নেমে আসার নির্দেশ দেন। যদিও তার এমন উস্কানিতে সাড়া দিতে গিয়ে অনেকেই এখন কারাগারে, বাকিরা নতুন করে পালিয়ে বেড়াচ্ছেন। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে আওয়ামী লীগ নামে দলটির নেতাকর্মীরা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবেন না। শুধু তাই নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচার হবে। এই বিচার আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। ওই দিন একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এতে কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবেন ট্রাইব্যুনাল। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। গণফোরামের প্রতিষ্ঠাতার সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর কামাল হোসেন এ প্রসঙ্গে রোববার যুগান্তরকে বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দলের ভেতরে এবং দেশ চালাতে গিয়ে ক্রমেই এক নায়ক হয়ে উঠেছিলেন, যে কারণে ছাত্র জনতার আন্দোলনের মুখে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। প্রবীণ এই আইনজীবী আরো বলেন, এত বড় একটি ঘটনার পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নেই, বরং তিনি নিরাপদে থেকে দেশের ভেতরে থাকা সাধারণ নেতাকর্মীদের অব্যাহতভাবে উস্কে দিচ্ছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা করে যাচ্ছেন। শেখ হাসিনার এসব অপরাধের দায়ভার এখন আওয়ামী লীগকে বহন করতে হচ্ছে, যা সত্যি দুঃখজনক। জানা গেল এতদিন কোথায় লুকিয়েছিলেন মমতাজ। মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার রাত 12:15টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তিনি জানান, রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। সেখান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে বলে জানা গেছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা সহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত 12টার কিছু সময় আগে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মমতাজকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 সিংগাইর হরিরামপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। টানা তৃতীয়বারের মতো নৌকার মাঝি হিসেবে টিকিট পান তিনি। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি। সংসদ সদস্য নির্বাচিত না হলেও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করে আসছিলেন এই কণ্ঠশিল্পী। জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেও মমতাজ নিজ এলাকায় তেমন যেতেন না। এছাড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও তেমন সরব ছিলেন না। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মমতাজ বেগম। এর আগে 2009 সালে সংরক্ষিত নারী আসনের মধ্য দিয়ে সংসদে যাওয়ার সুযোগ পান মমতাজ বেগম। এরপর 2014-2018 সালে
নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তারও আগে তিনি সালথায় গট্টি ইউনিয়নের এক সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান তারা সাহেব তার বাড়িতে এসে নাচ গান করতেন এবং রাত্রিযাপন করতেন। সেই রাত্রিযাপনকারী মমতাজ বেগম এভাবে করেই ক্রমে ক্রমে বড় বড় নেতাদের বাড়িতে রাত্রিযাপন করে সংসদে উপনীত হন। অবশেষে এখন তার পাপের বিচার হচ্ছে। শুরু হলো পাপের বিচার। কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক এই মমতাজ বেগমকে। দর্শক, আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। তিনি ছিলেন বাংলাদেশের একজন কট্টরপন্থী ইসলাম বিরোধী আর এক তসলিমা নাসরিন। তার কি বিচার হওয়া দরকার কি দরকার না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল। চোখের জরুরি চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন। সোমবার দিবাগত রাত 2:45 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি বলেন, সোমবার স্যারের চোখে সমস্যা দেখা দিলে দ্রুতই গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের দেখান। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান স্যারের চোখের রেটিনায় দ্রুত একটি অস্ত্রোপচার জরুরি। চিকিৎসকদের পরামর্শে চোখের চিকিৎসা নিতে ব্যাংককের রোটোনিন আই হসপিটালে দ্রুত যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করা হয়। মহাসচিবের আশু আরোগ্য কামনায় তার পরিবার, দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছে বলে জানান বিএনপির মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী। উল্লেখ্য, সর্বশেষ গত 6 এপ্রিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে গাবতলীতে বিএনপির গণমিছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মিরপুর, শাহ আলী, দারুসালাম, রূপনগর ও কাউন্দিয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের যৌথ উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলটি গাবতলী হানিফের বালুর মাঠ থেকে শুরু হয়ে হযরত শাহ আলী বগদাদী রহিমাল্লাহ মাজার পর্যন্ত অগ্রসর হয়। মিছিলে হাজারো নেতাকর্মী ও সমর্থক 31 দফার বার্তা সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী ও দারুসালাম থানা বিএনপির আহ্বায়ক এস সিদ্দিক রাজু। তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়ন অপরিহার্য। দেশের জনগণ শিগগিরই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। তিনি বলেন, আমার প্রয়াত পিতার সাবেক 5 বারের এমপি ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র আলহাজ এস খালেক যে উন্নয়ন কর্মকাণ্ড রেখে গেছেন তা আমি এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমার দরজা সর্বদা জনগণের জন্য খোলা। যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। গুলি করে 3 বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি। কক্সবাজারের টেকনাফে নাফ নদে গুলি করে 3 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার দুপুরে টেকনাফের লেদা সংলগ্ন নাফ নদে এই ঘটনা ঘটে। বাংলাদেশি 3 জেলে হলেন সিদ্দিক হোসেন, রবিউল আলম, মাহমুদ হোসেন। তারা 3 জনই টেকনাফের হিনলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা। স্থানীয় জেলে মহিউদ্দিন বলেন, নৌকায় করে বাংলাদেশি 3 জেলে নাফ নদে যান। এ সময় দুপুরে হঠাৎ করে মিয়ানমার সীমান্ত থেকে এসে আরাকান আর্মি গুলি চালায়। পরে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে জেলেদের নৌকা সহ ধরে নিয়ে যায়। এই ঘটনায় আশেপাশে থাকা জেলেরা পালিয়ে আসে। এ বিষয়ে টেকনাফের হিনলা ইউনিয়নের ইউপি সদস্য নুরুল হুদা বলেন, নাফ নদে মাছ শিকারে যাওয়া তার এলাকার স্থানীয় 3 জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর আগে একই দিন সকালে মাছ শিকারে গেলে আরাকান আর্মি জেলেদের দেখতে পেয়ে গুলি চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়। এই ঘটনায় জেলেদের পরিবারের মাঝে দুশ্চিন্তা বাড়ছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনুস শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি, বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। নিবন্ধন নিয়ে জামায়াতের আপিল ও প্রতীক বরাদ্দ বিষয়ে আবেদন শুনানির জন্য কার্যতালিকায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল ও লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার আপিল বিভাগের কার্যতালিকায় রাখা হয়েছে। একই সঙ্গে দলের প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে করা একটি আলাদা আবেদনও একই দিন শুনানির জন্য কার্যতালিকায় যুক্ত হয়েছে। সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চে বিষয়টি শুনানির জন্য দ্বিতীয় ক্রমিকে তালিকাভুক্ত হয়েছে। আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, প্রতীক নিয়ে করা আবেদনটিও একই আপিলের সঙ্গে সংযুক্ত ট্যাগড হয়েছে। প্রতীক নিয়ে বিতর্ক, দাঁড়িপাল্লা কি ফিরে পাবে জামায়াত তাদের আবেদনপত্রে উল্লেখ করেছে যে দলটি অতীতে দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার করত, কিন্তু 2016 সালে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় গৃহীত একটি রেজুলেশনের ভিত্তিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বলা হয়, দাঁড়িপাল্লা কেবলমাত্র ন্যায় বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহৃত হবে এবং অন্য কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি এই প্রতীক ব্যবহার করতে পারবে না। ফলে জামায়াত এখন চায় নিবন্ধন ফিরে পেলে পুরনো প্রতীকও ফেরত দেওয়া হোক। আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, যেহেতু আপিল বিচারাধীন অবস্থায় সুপ্রিম কোর্ট রেজুলেশন পাশ করেছে, তাই এটি অপ্রাসঙ্গিক বা পক্ষপাতদুষ্ট হতে পারে। এই যুক্তিতে প্রতীক সম্পর্কিত আবেদনের নিষ্পত্তির দাবিও করেছে জামায়াত।